যেই পদ্ধতিতে সংসদীয় কমিটি এবং পরে পার্লামেন্ট এটাকে পাশ করেছে সেটা কমপ্লিট আইনগত প্রক্রিয়ার আইনসভার আইনগত প্রক্রিয়ার কমপ্লিট অ্যাবিউজ হয়েছে। কারণ দেখা গেছে যে একজন ব্যক্তি প্রাক্তন প্রধানমন্ত্রী পুরো আইনসভা এবং নির্বাহী বিভাগকে ক্যাপচার করে নিয়েছেন এবং ওনার কথা অনুযায়ী একটা স্পেশাল কমিটি যেটা গঠন করা হয়েছিল সেটা কাজ করেছে। তাদের সুপারিশ ওনার কথা অনুযায়ী পরিবর্তন করে দেয়া হয়েছে এবং পার্লামেন্টারি প্রসিডিংস দেখলে দেখা যায় এত গুরুত্বপূর্ণ একটা সংশোধনী, যেটাকে আমি একটা মিনি সংবিধান বলা যায় বা সংবিধানের একটা পাইকারি পুনর্লিখন বলা যায়, এত বড় একটা সংবিধানের ব্যাপারে সংশোধনের ব্যাপারে সংসদে কোনো ন্যূনতম আলোচনা হয়। তো আমরা যে পঞ্চদশ সংশোধনী পাশ করার ক্ষেত্রে এত ধরনের পদ্ধতিগত ত্রুটি, এগুলো আমরা আদালতের নজরে এনেছি এবং আদালত রায়ে পর্যবেক্ষণ করেছেন যে এই সমস্ত ত্রুটিগুলো তারও দৃষ্টিতে এসছে এবং এই ত্রুটিগুলো পঞ্চদশ সংশোধনীর আছে এবং উনি এটাও বলেছেন যে পঞ্চদশ সংশোধনীর যে এই সমস্ত ত্রুটি আছে এটার ব্যাপারে রাষ্ট্রপক্ষও কোনো অপোজিশন দেয় না। তারপরেও উনি এই ত্রুটি থাকা সত্ত্বেও পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল করেন নাই এই যুক্তিতে যে পঞ্চদশ সংশোধনীতে দুই একটা ভালো জিনিস আছে। এর মধ্যে একটা হলো নারী আসন সংখ্যা বৃদ্ধি করা এবং আরেকটা হলো জীব বৈচিত্র্যর ব্যাপারে একটা ধারা আছে। তো এটা আমি মনে করি একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত, কারণ এই সিদ্ধান্তর ফলে ভবিষ্যতে যে কোনো সংসদ যেই সাংবিধানিক সংশোধনীর যে পদ্ধতিগত সুরক্ষা আছে এটার তো একটা প্রয়োজনীয়তা আছে, যাতে কেউ যেন তেন প্রকারে সংবিধান সংশোধন করতে না পারে। কাজে এই পদ্ধতিগত সুরক্ষা বা সেফগার্ডের একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে, যে সংবিধান সংশোধনীগুলো যাতে অ্যাকুরেট প্রক্রিয়ায় পাশ হয়, যাতে করে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। এখন এই রায়ের ফলে যেটা দাঁড়ালো যে আপনি একটা দুটো ভালো জিনিস যদি একটা সংশোধনীতে ঢুকিয়ে দেন তাহলে আপনি পদ্ধতিগত ব্যাপারটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করতে পারেন। তো এটা তো আমি মনে করি যে একটা ভয়ঙ্কর উদাহরণ হিসাবে তৈরি হবে যে কোনো সংসদ ভবিষ্যতে পদ্ধতিগত সুরক্ষার প্রক্রিয়াগুলোকে সম্পূর্ণ অগ্রাহ্য করে একটা সংশোধনী আনতে পারবেন এবং তাতে একটা দুটো ভালো জিনিস যোগ করে দিবেন এবং তখন সেই একটা দুটো ভালো জিনিসের ফলে এই পদ্ধতিগত ত্রুটি সত্ত্বেও সংশোধনীটা সাংবিধানিক বলে গণ্য হবে। এটা হলো, আমি যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মূল ধারাগুলো সংবিধানে ফিরে এসছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সম্পূর্ণ কার্যকর করতে হলে আরও কিছু ধারা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেভাবে পরিবর্তন করা হয়েছিল সেভাবে ফিরে আসার দরকার ছিল, সেটা ফিরে আসে নাই। কাজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা সম্ভব হবে না মনে হচ্ছে এই রায়ের ফলেও। কারণ ধরুন আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে হলে তো প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার শপথ নিতে হবে, সেই শপথ সংক্রান্ত বিধান সংবিধানে ফিরে আসে না। শপথ সংক্রান্ত বিধান আপনার পঞ্চদশ সংশোধনীতে বাতিল হয়ে গিয়েছিল, কিন্তু পঞ্চদশ সংশোধনী যদি পুরোটা বাতিল হতো তাহলে শপথেরটা অটোমেটিক ফিরে আসতো, কিন্তু যেহেতু মাননীয় হাইকোর্ট পুরোটা বাতিল না করে শুধুমাত্র 20-21 অনুচ্ছেদ ধারা বাতিল করেছেন পঞ্চদশ সংশোধনী, যার ফলে শপথের বিষয়টা সংবিধানে রিইনস্টেটেড হয় না। তারপর আরও কয়েকটা জিনিস আছে যেগুলো তত্ত্বাবধায়ক সরকার সংশ্লিষ্ট, কিন্তু রায়টা যেহেতু সম্পূর্ণ পঞ্চদশ সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা না করে অংশবিশেষের উপর দেওয়া হয়েছে, যার ফলে সব কিছু সংবিধানে ফিরে আসে না।